নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৭৮তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিনই সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি শুরুর সময় রাত্রি ৯টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি সম্প্রচার শুরুর সময় সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম ও আজকেও সানন্দে অবস্থান করব ২৫শে ফেব্রুয়ারি ১৮৮৫ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ স্টার থিয়েটারে গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বৃষকেতু নাটকের অভিনয় দর্শন করতে কলকাতায় এসেছিলেন, এবং আমরা যা শুনেছিলাম আগের দিন পর্যন্ত, গতকাল পর্যন্ত, সেটি হচ্ছে যে তিনি গিরিশবাবুর বাসভবনে শুভাগমন করেছেন প্রথমে, ওখান থেকে স্টার থিয়েটারে যাবেন। তো এই গিরিশবাবুর বাসভবনে শ্রীরামকৃষ্ণ যে নাটক দর্শনের আগে অবস্থান করে অনুপম ধর্ম প্রসঙ্গ করছেন, সেইটি আমরা গতকাল অবধি শুনেছি। তার পরের অংশে অর্থাৎ স্টার থিয়েটারের প্রসঙ্গে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বৃষকেতু অভিনয় দর্শন করিবেন। কথামৃতকার লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বৃষকেতু অভিনয় দর্শন করিবেন বিডন স্ট্রিটে, যেখানে পরে মনমোহন থিয়েটার হয়, পূর্বে সেই মঞ্চে স্টার থিয়েটার অভিনয় হইত। থিয়েটারে আসিয়া বক্সে দক্ষিণাস্য হইয়া বসিয়াছেন, মাস্টার প্রভৃতি ভক্তেরা কাছেই বসিয়াছেন। তো এই যে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন, এটি মাস্টারমশাই লিখছেন যে পরে ওই স্টার থিয়েটারের ওখানে মনমোহন থিয়েটার হয়। আসলে একাধিকবার তো হস্তান্তর হয়েছে, তো সেই প্রসঙ্গ রয়েছে। কিন্তু তখনকার যে স্টার থিয়েটার বিখ্যাত, এটি ছিল এখনকার হিসাবে বিডন স্ট্রিট এবং সেন্ট্রাল অ্যাভিনিউ বা চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে। তো সেইখানটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সেই ঐতিহাসিক স্টার থিয়েটারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন, এবং মাস্টারমশাই লিখলেন যে থিয়েটারে আসিয়া বক্সে দক্ষিণাস্য হইয়া বসিয়াছেন, মানে দক্ষিণ দিকে মুখ করে বসেছেন, মাস্টার প্রভৃতি ভক্তেরা কাছেই বসিয়াছেন, লিখছেন মাস্টারমশাই। এইবার শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ আসছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। নরেন্দ্র এসেছে? মাস্টার: আজ্ঞে হাঁ, অভিনয় হইতেছে। তো শ্রীরামকৃষ্ণের প্রথমেই ওইটা প্রশ্ন যে নরেন্দ্রনাথ এসেছেন কিনা, ওই দিকটাতে তার খুব মনোযোগ রয়েছে, আগ্রহ রয়েছে। মাস্টারমশাই বলছেন আজ্ঞে হাঁ। তারপর লিখছেন অভিনয় হইতেছে, কর্ণ ও পদ্মাবতী করাত দুই দিকে দুইজন ধরিয়া বৃষকেতুকে বলিদান করিলেন ইত্যাদি নাটকের প্রসঙ্গ আছে, সেটি মাস্টারমশাই দিয়েছেন। তারপরে হচ্ছে অভিনয় সমাপ্ত হইলে ঠাকুর রঙ্গমঞ্চের বিশ্রাম ঘরে গিয়া উপস্থিত হইলেন। গিরিশ, নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ঘরে প্রবেশ করিয়া নরেন্দ্রের কাছে গিয়া দাঁড়াইলেন ও বলিলেন, আমি এসেছি। কি মিষ্টি ভঙ্গি যে নরেন্দ্রনাথকে ওইরকম ভাবে বলছেন, যে ওই নাটক দেখছেন কিন্তু নরেন্দ্রনাথের দিকে মন পড়ে আছে,
আর পরে বিশ্রাম ঘরে গিয়ে ওরকমভাবে নরেন্দ্রনাথকে বলছেন, সেখানে গিরিশবাবু রয়েছেন, নরেন্দ্রনাথ রয়েছেন, এবং ঠাকুর গিয়ে বলছেন আমি এসেছি। তারপরে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর উপবেশন করিয়াছেন, এখনো ঐকতান বাদ্যের বন্ধনীর মধ্যে লিখেছেন কনসার্ট শব্দ শোনা যাইতেছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, এই বাজনা শুনে আমার আনন্দ হচ্ছে। সেখানে সানাই বাজত, আমি ভাবাবিষ্ট হয়ে যেতাম। একজন সাধু আমার অবস্থা দেখে বলতো এসব ব্রহ্মজ্ঞানের লক্ষণ। তো এই বলছেন যে ভক্তদেরকে যে এই বাজনা শুনে আমার আনন্দ হচ্ছে, কনসার্ট বাজছে তো সেটি শুনে ঠাকুরের আনন্দ হচ্ছে। আর বললেন সেখানে, মাস্টারমশাই বন্ধনের মধ্যে দিয়েছেন দক্ষিণেশ্বরে, সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে সানাই বাজতো, আমি ভাবাবিষ্ট হয়ে যেতাম। তাহলে এটা শ্রীরামকৃষ্ণের সাধনাবস্থার প্রথম দিকের কথা বলছেন। দক্ষিণেশ্বরে দুটি নহবতখানা আছে, বা কথামৃতকার লিখেছেন, একটি উত্তর দিকে আর একটি দক্ষিণ দিকে। দুটি থেকেই রোশন চৌকি বাজতো, অর্থাৎ সানাই বাজতো। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইটি শুনে কি হয়েছে, তিনি বললেন আমি ভাবাবিষ্ট হয়ে যেতাম। একজন সাধু আমার অবস্থা দেখে বলতো এসব ব্রহ্মজ্ঞানের লক্ষণ। তো শ্রীরামকৃষ্ণ, ওই যে সাধুরা সব আসতেন, রানী রাসমণির বন্দোবস্তই ছিল যে দক্ষিণেশ্বর হয়ে যারা তীর্থ ভ্রমণে যাচ্ছেন ইত্যাদি কারণে যে সাধুরা এসে মন্দিরে উপস্থিত হবেন তাদের সেবার যথোপযুক্ত ব্যবস্থা থাকবে। তো সেই জন্য দেখা যেত যে সবসময় কোনো না কোনো সাধু পঞ্চবটিতে রয়েছেন, এরকম দেখা যেত প্রায়। সেরকমই একজন ঠাকুরের অবস্থা দেখে বলেছেন এসব ব্রহ্মজ্ঞানের লক্ষণ। কনসার্ট থামিয়া গেলে শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, এ কি তোমার থিয়েটার না তোমাদের? গিরিশবাবু আমরা স্মরণে রাখছি যে শ্রীরামকৃষ্ণকে যেভাবে গ্রহণ করেছেন তার একটা ইতিহাস রয়েছে, ভারী বিচিত্র ইতিহাস। প্রথমের দিকে গিরিশবাবুর মনোভাব একেবারে অন্যরকমের ছিল, অবিশ্বাসী মতো, ভেতরের ভাব হয়তো আলাদা, কিন্তু বাইরের দিক থেকে কিচ্ছু পরোয়া করছেন না, এবং প্রথাগত যে আচার আচরণ ধর্ম সেগুলির একেবারে বিপরীতে দাঁড়িয়ে আছেন বোহেমিয়ান গিরিশচন্দ্র ঘোষ মহাশয়। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রভাবে, এমন নয় যে ঠাকুর প্রচুর তাকে বক্তৃতা দিয়েছেন, বুঝিয়েছেন, কিন্তু ঠাকুরের অমীয় প্রেমের একটি অদ্ভুত যোগাযোগে গিরিশচন্দ্র ঘোষের মনোভাব পরিবর্তিত হচ্ছে। শুধু তাই নয়, তিনি শ্রীরামকৃষ্ণের একান্ত অনুগত হচ্ছেন। সেটি ভক্তির দিক থেকেও দেখা যেতে পারে, বিশুদ্ধতম ভালোবাসার দিক থেকেও দেখা যেতে পারে, বা দুটিকে একত্র করে দেখলে হয়তো কাছাকাছি যায় বাস্তবের। তো সেই রকম হচ্ছে গিরিশবাবুর। আর কথামৃতকার লিখেছেন যে 1884 সালের অক্টোবরের শেষের দিকে যখন শ্রীরামকৃষ্ণ এই স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্র অভিনয় দেখতে গিয়েছিলেন, তারপর থেকেই গিরিশবাবু ঘন ঘন দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করেন। তাহলে গিরিশবাবুর ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন বিশাল পরিবর্তন। আগে যারা দেখেছেন তাকে, তাদের কাছে প্রায় অবিশ্বাস্য পরিবর্তন। সেই গিরিশবাবু আজকে আমরা দেখছি 25শে ফেব্রুয়ারি 1885 স্টার থিয়েটারে শ্রীরামকৃষ্ণের প্রতি কি অমায়িক মধুর অনুগত ভাব তার। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করলেন, এ কি তোমার থিয়েটার না তোমাদের? গিরিশ, আজ্ঞা আমাদের। শ্রীরামকৃষ্ণ, আমাদের কথাটি ভালো, আমার বলা ভালো নয়। কেউ কেউ বলে আমি নিজেই এসেছি, এসব হীন বুদ্ধি অহংকারে লোকে বলে। তো বললেন আমাদের কথাটি ভালো, আমার বলা ভালো নয়। তার মধ্যে আমাদের এবং আমার এই শব্দ দুটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে অহংকারকে দূর করতে হয়। তিনি নিজে যথাসম্ভব কম আমি আমার বলতেন, যেখানে কিনা কিছুমাত্র ব্যক্তিত্বের প্রকাশ প্রতিষ্ঠা আছে ওইসব কথার মধ্য দিয়ে সেখানে সর্বতোভাবে বর্জন করার প্রয়াস করেছেন। গিরিশবাবুকে তিনি হাতে করে তৈরি করছেন এবং বললেন যে কি তোমার থিয়েটার না তোমাদের? তা এরকম তখন গিরিশবাবু কীরকম শ্রদ্ধার সঙ্গে বলছেন, আজ্ঞা আমাদের। এই যে আমি নই আমরা, আমার নয় আমাদের, এইসব শিক্ষা শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন। কিন্তু দেখাই যাচ্ছে যে কি মধুর একটা ভঙ্গি এর মধ্যে রয়েছে।
এবং শ্রীরামকৃষ্ণ বলেন যে আমাদের কথাটি ভালো, আমার বলা ভালো নয়। এর মধ্যে একটা অদ্ভুত মিষ্টত্ব আছে এই শিক্ষাদানের জন্য। সেই জন্য আমরা স্মরণ করছিলাম যে শ্রীরামকৃষ্ণ যে গিরিশবাবুকে বিরাট বিরাট ভাষণ দিয়েছেন তা নয়, তেমনটা হতে পারতো, কিন্তু সেরকম হয়নি। তার একটা মধুর প্রেমের সঙ্গে সংশোধনের যে স্বভাবজাত পদ্ধতি, সেটির দ্বারাই শ্রীরামকৃষ্ণ গিরিশবাবুকে একেবারে ভেঙে চুরে গড়ে নিচ্ছেন। যখন শ্রীরামকৃষ্ণ এইসব বলেছেন, আমাদের কথাটি ভালো, আমার বলা ভালো নয়, এইসব যখন বলেছেন, তারপরে নরেন্দ্রনাথ বলছেন, মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র, সবই থিয়েটার। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ ঠিক, তবে কোথাও বিদ্যার খেলা, কোথাও অবিদ্যার খেলা। এই যে নরেন্দ্রনাথ বলছেন সবই থিয়েটার, এইটাতে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ ঠিক বলে তারপর বললেন তবে। এই তবেটা, এই ইন্টারফিয়ারেন্সটা কেন আনছেন? ওই যে নরেন্দ্রনাথ যখন বলছেন সবই থিয়েটার, তার মধ্যে এই ভাবটা থাকছে যে সবটাই মায়ার মধ্যে। গিরিশবাবুর ওখানে থিয়েটার হয়েছে তো একটু আগে, সেটার পরে এই প্রসঙ্গ চলছে বিশ্রাম ঘরে বসে। এইবার নরেন্দ্রনাথ যখন বলছেন সবই থিয়েটার, তার মধ্যে ওটা থাকছে যে এই জগৎ সবটাই মায়া। এমনকি শ্রীরামকৃষ্ণের কথাকে যে নরেন্দ্রনাথ গ্রহণ করেছেন, তার আগে নানান রকমভাবে তো তিনি তর্ক বিতর্ক করেছেন, যাচিয়ে নিয়েছেন যে ঠাকুরের ঠিক মনোভাবটি কীরকম। সেখানে দেখা যাচ্ছে যে সবই থিয়েটার যেই বললেন, সেটা কিন্তু একটু বিপরীত দিকে গেল। কিসের বিপরীতে? ওই যে ঠাকুর বলছেন আমাদের কথাটি ভালো, আমার বলা ভালো নয়, এর মধ্যে যে ব্যবহারিক দিকটি শেখানো হচ্ছে বা সেই শিক্ষা রেখে দেওয়া হচ্ছে যে এইভাবে করে নিজের অহংকারকে দূর করতে হয়। এখন কেউ যদি বলেন যে সবই থিয়েটার, তাহলে সবটাই মায়ার মধ্যে, তাহলে একটা ব্যাপারটা দাঁড়ায় যে মায়ার মধ্যেই রয়েছে, তো সুতরাং ও নিয়ে আর অত বিচার বিবেচনা করে অত বিচলিত হয়ে লাভ নেই। ওই ঠাকুরের কথার প্রসঙ্গেই পরে পরেই নরেন্দ্রনাথ বলে দিয়েছেন সবই থিয়েটার। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ ঠিক, তবে কোথাও বিদ্যার খেলা, কোথাও অবিদ্যার খেলা। এইটাই হচ্ছে অদ্বৈত ব্রহ্মজ্ঞানী যেভাবে মায়ার কথা বলেন, বা সেই কোট আনকোট সবই থিয়েটার বলেন বা ভাবেন, এটা সেরকম জায়গায় নিয়ে আসছেন না। এটি ভক্তির দিক থেকে আনছেন যে কোথাও বিদ্যার খেলা, কোথাও অবিদ্যার খেলা। শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে সমস্তটাই আদ্যাশক্তির, এই সমস্ত লীলাই হচ্ছে আদ্যাশক্তির অধীনে। এইবার আদ্যাশক্তির অধীনে বিদ্যা মায়াও আছে, অবিদ্যা মায়াও আছে। শ্রীরামকৃষ্ণ এটি বলে থাকেন। তো সেই বিদ্যা মায়া, অবিদ্যা মায়া, আদ্যাশক্তি যখন বলা হচ্ছে, তখন ভক্তিভাবের দিক থেকে প্রসঙ্গটি আনছেন শ্রীরামকৃষ্ণ যে মায়া, কিন্তু ওই যে দেখো বিদ্যা মায়া আছে, অবিদ্যা মায়া। তিনি বলেছেন, বুঝিয়েছেন কি সুন্দর করে, যে অবিদ্যা মায়া সংসারে বদ্ধ করে, আর বিদ্যা মায়া মানুষকে ভক্তি প্রদান করে, জ্ঞান প্রদান করে, তাকে এই মোহ থেকে মুক্ত করে। তাহলে যে মুহূর্তে বলছেন যে তবে কোথাও বিদ্যার খেলা, কোথাও অবিদ্যার খেলা, তখন একেবারে মায়াবাদী অদ্বৈত জ্ঞানের দিক থেকে ভক্তি বৈরাগ্যপূর্ণ দ্বৈত ভাবের দিকে আকর্ষণ করছেন। সেটি আবার পরেও দেখতে পাওয়া যাবে। নরেন্দ্র বলছেন সবই বিদ্যার। যখন শ্রীরামকৃষ্ণ বললেন যে তবে কোথাও বিদ্যার খেলা, কোথাও অবিদ্যার খেলা, তখন নরেন্দ্র বলছেন সবই বিদ্যার। এবার সবই বিদ্যার মানে এটা আবার আরেকটা রকমভাবে ইম্পোজ করছেন। সবই বিদ্যার মানে হলো যে ওই সবটাই তো চৈতন্য স্বরূপ, সুতরাং এখানে আর অবিদ্যা কোথায়? এটা আবারও অদ্বৈত জ্ঞানের দিক থেকে বলা যে সবই বিদ্যার। তো শ্রীরামকৃষ্ণ তো বললেন যে কোথাও বিদ্যার, কোথাও অবিদ্যার, কিন্তু যেই উনি বলছেন, নরেন্দ্রনাথ বলছেন সবই বিদ্যার, তার মানে সবটাই চৈতন্যপূর্ণ। সেই অদ্বৈত জ্ঞানের প্রেক্ষিতে অদ্বৈত সিদ্ধান্ত তিনি উপস্থাপন করছেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ, তবে উটি ব্রহ্মজ্ঞানে হয়। ভক্তি ভক্তের পক্ষে দুই আছে, বিদ্যা মায়া, অবিদ্যা মায়া। যে ওই ভক্তি ভক্ত, শ্রীরামকৃষ্ণ চান যে নরেন্দ্রনাথ এই ভাবটি গ্রহণ করেন। তো সেইখানে তিনি বিশেষভাবে এটিকে নিয়ে আসছেন এবং বললেন যে হ্যাঁ হ্যাঁ, তবে উটি ব্রহ্মজ্ঞানে হয়। ওই যে সবই
বিদ্যার এই কথাটি বলে বললেন যে ভক্তি ভক্তের পক্ষে দুই আছে, বিদ্যা মায়া, অবিদ্যা মায়া। এই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে যেন বাঁধতে চাইছেন, এই মায়ার ভাবটির প্রসঙ্গ হতে হতে ভক্তির দিকে তাকে নিয়ে আসছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে নরেন্দ্রের উঁচু ঘর, অখণ্ডের ঘর, সে তার মন সেই অখণ্ড নিরাকার নিরবচ্ছিন্ন চৈতন্য সত্তায় যেন সবসময় লীন হয়ে যাওয়ার উপক্রম করছে। শ্রীরামকৃষ্ণ তাকে ভক্তির দিকে আনতে চাইছেন দুটি কারণে। একটি হচ্ছে যে ভক্তির দিকে আনলে, এই দ্বৈত জগতে আনলে তবে প্রচার কার্য সম্ভব হবে, নরেন্দ্রনাথ প্রচার করবেন জগৎ জুড়ে। আরেকটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ ভক্তি যুগ ধর্ম শিক্ষা দিয়েছেন, সুতরাং নরেন্দ্রনাথ অধিকারী, কিন্তু যুগের মানুষ, তাদের জন্যে ভক্তি, বিশুদ্ধ পবিত্র আপাদমস্তক আসক্তিবিহীন ভক্তির প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ যেভাবে শিক্ষা দিয়েছেন, সেটিরও তো প্রচারক হবেন, বাহক প্রচারক হবেন নরেন্দ্রনাথ। সেইখান থেকেও তিনি ওইটি আনছেন, ভক্তির ভাব এর প্রসঙ্গের মধ্যে আনছেন। এই যে নরেন্দ্রনাথ দুখানা অবজেকশন মতো দিয়েছেন, দেওয়ার পরেই শ্রীরামকৃষ্ণ কি করছেন, অন্যদিকে চলে যাচ্ছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ তুই একটু গান গা, এরকম বললেন। জানছেন যে নরেন্দ্র যখন গান গাইবে তখন কি ভক্তির ভাব সমস্ত আসবে, তাতে জ্ঞানের ভাবও আসবে, আবার ভক্তির ভাবও আসবে, এসব এক এক রকম হয়। কিন্তু নরেন্দ্র গান গাইলে আর কোনো অসুবিধা নেই। তা বললেন, তাহলে নরেন্দ্র কথা বললে কি আছে না, কথা বললে ওই যে মাঝে মাঝে এইসব অদ্বৈত জ্ঞানকে টেনে আনে। তো শ্রীরামকৃষ্ণ সেখানে আবার দ্বৈতের উপযুক্ত সংমিশ্রণ সেখানে ঘটান, দ্বৈতের আলোকপাত তার উপরেতে করেন, কিন্তু গান গাইলে ব্যাস। নরেন্দ্র গান গাহিতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রাসলীলা কি মাধুরী মরি মরি, বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত অভিনব ভাব তরঙ্গ, ডুবিছে উঠিছে করিছে রঙ্গ নবীন নবীন রূপ ধরি, হরি হরি বলে ডুবিছে উঠিছে করিছে রঙ্গ নবীন নবীন রূপ ধরি, মহাযোগে সমুদায় একাকার হইল, দেশ কাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল, আশা পুরিল রে আমার সকল সাধ মিটে গেল, এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বল রে মন হরি হরি, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রাসলীলা কি মাধুরী মরি মরি। নরেন্দ্র যখন গাহিতেছেন মহাযোগে সব একাকার হইল, তখন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, এটি ব্রহ্মজ্ঞানে হয়, তুই যা বলছিলি সবই বিদ্যা। নরেন্দ্র যখন গাহিতেছেন, আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বলরে মন হরি হরি, তখন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলিতেছেন, ওইটি দুবার করে বল। তাহলে গানের মধ্যে ওই অদ্বৈত ভাবের যেখানটা, সেইখানটাতে নরেন্দ্রনাথকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন, ওই মহাযোগে সব একাকার হইল, তখন বলছেন এটি ব্রহ্মজ্ঞানে হয়, তুই যা বলছিলি সবই বিদ্যা। কিন্তু শ্রীরামকৃষ্ণ ওইটা এক্ষুনি অনুমোদন করছেন না, বা বেশি ওটার প্রসার চাইছেন না। আর গানের মধ্যে যখন এসছে, আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বলরে মন হরি হরি, তখন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলিতেছেন, ওইটি দুবার করে বল। কি সুন্দর প্রসঙ্গ। তারপর মাস্টারমশাই লিখছেন, গান হইয়া গেলে আবার ভক্ত সঙ্গে কথা হইতেছে। গিরিশ, দেবেন্দ্রবাবু আসেন নাই, তিনি অভিমান করে বলেন, আমাদের ভিতরে তো ক্ষীরের পোড় নাই, কলাইয়ের পোড়, আমরা এসে কি করব। সম্ভবত এটি দেবেন্দ্রনাথ ঠাকুরের কথাই বলছেন। গিরিশবাবুর সহপাঠী ছিলেন, খুব নিকট সম্বন্ধ। শ্রীরামকৃষ্ণ আগে দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন, তো তার সম্পর্কে এরকম একটা বললেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ বিস্মিত হইয়া, কই আগে তো উনি এরকম করতেন না, আগে তো উনি ওরকম করতেন না। ঠাকুর জল সেবা করিতেছেন, নরেন্দ্রকেও খাইতে দিলেন। যতীন দেব,
শ্রীরামকৃষ্ণের প্রতি। এই যতীনদেবের পরিচয় পরে দেওয়া আছে, কিন্তু যেটা বলছেন সেটা বেশ অদ্ভুত। তারপর মাস্টারমশাই পরিচয়ের প্রসঙ্গে ওটা বিশদ করেছেন। যতীনদেব শ্রীরামকৃষ্ণের প্রতি নরেন খাও বলছেন, আমরা শালারা ভেসে এসেছি। এরকম হঠাৎ করে অভিমান এবং অভিযোগের মতো করে বলছেন। ওই যে ঠাকুর জলসেবা করিতেছেন, নরেন্দ্রকেও খাইতে দিলেন, তো একদম দেখা যায় তো পরিষ্কার ভিজিবল যে নরেন্দ্রনাথের জন্য ঠাকুরের কি রকম একটা আগ্রহ, আকুতি এবং অন্য রকমের মনোযোগ। তো যতীনদেব তিনি বলছেন নরেন্দ্র খাও বলছেন, আমরা শালারা ভেসে এসেছি। মাস্টারমশাই লিখছেন, যতীনকে ঠাকুর খুব ভালোবাসেন। তিনি দক্ষিণেশ্বরে গিয়া মাঝে মাঝে দর্শন করেন, কখনো কখনো রাত্রেও সেখানে গিয়া থাকেন। তিনি শোভাবাজারের রাজাদের বাড়ির ছেলে। আবার মাস্টারমশাই বন্ধনী শোভাবাজারের রাজাদের বাড়ির, তারপর বন্ধনীর মধ্যে দিয়েছেন রাধাকান্ত দেবের বাড়ির ছেলে। তো ঠাকুরের সঙ্গে ওই রকমই ভালোবাসার এবং অভিমানের জায়গা। সেইখান থেকে যতীন্দ্রদেব মহাশয় এরকমভাবে বলেছেন। এইবার শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি সহাস্যে, ওরে তোর কথাই বলছে, ওরে বলে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন যতীন, ওরে তোর কথাই বলছে, তার মানে এই যে আমি তোকে এরকম আদর করে খাওয়াইটাও এই নিয়ে দেখ আপত্তি হয়েছে, আর কি সব বলছে আজে বাজে ভাবে। এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের সঙ্গে মজা করছেন, আবার যতীনের প্রতিও ভালোবাসা ঢেলে দিচ্ছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর হাসিতে হাসিতে যতীনের থুতি ধরে আদর করিতে করিতে বলিলেন, সেখানে যাস, গিয়ে খাস, অর্থাৎ দক্ষিণেশ্বরে যাস। এরকম হলো। তা এইভাবে করে শ্রীরামকৃষ্ণ আনন্দ করছেন এই কম বয়সী ছেলেদের নিয়ে, ভক্তদেরকে নিয়ে। আগের বার যখন শ্রীরামকৃষ্ণ এসেছিলেন স্টার থিয়েটারে, তখন গিরিশবাবুর ওখানে এমন একটা ব্যবস্থা ছিল যে ঠাকুরকে অনুরোধ করা হলো যে তিনি বিবাহ বিভ্রাট দেখবেন কিনা। তো ঠাকুর বলেছিলেন যে না, দেখবো না, এইসব কি পায়েসের পর শুক্তো নিয়ে এই সমস্ত নিয়ে আসছো তুমি। কিন্তু গিরিশবাবুর মনে হয় ইচ্ছে ছিল, আর এই দিনকেও মনে হয় আবার অনুরোধ করেছেন। সেই জন্য ঠাকুর গিরিশবাবুকে ভালোবাসেন, তো সেই ভালোবাসার জায়গা থেকে। আর আমরা দেখছি ক্রমশ ঠাকুরের সঙ্গে গিরিশবাবুর সম্পর্ক ঊর্ধ্বায়িত হচ্ছে, অপূর্বভাবে বিবর্তিত হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের স্পর্শ যেন গিরিশবাবু উত্তরোত্তর আরো বেশি বেশি করে লাভ করছেন। তো সেইখানেই পাচ্ছি কিরকম হয়েছে যে ওই বিবাহ বিভ্রাট এটা দেখার মনে হয় গিরিশবাবু খুব জোর অনুরোধ করেছিলেন। তো ঠাকুরের নিজের ইচ্ছে থাকে না। আমরা দেখবো যে বিবাহ বিভ্রাট দেখতে গিয়ে ঠাকুরের কি প্রতিক্রিয়া, কিন্তু ওই গিরিশবাবু অত করে বলেছেন, আচ্ছা চলো। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর আবার বিবাহ বিভ্রাট অভিনয় শুনিবেন, বক্সে গিয়ে বসিলেন। ঝির কথাবার্তা শুনে হাসিতে লাগিলেন। খানিকক্ষণ শুনিয়া অন্যমনস্ক হইলেন। হাসির নাটক শুনে উনি হাসছিলেন না, কিন্তু কিছুক্ষণ বাদে অন্যমনস্ক হয়ে গেলেন। মাস্টারের সহিত আস্তে আস্তে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা গিরিশ ঘোষ যা বলছে তা কি সত্য? এই গিরিশ ঘোষ যা বলছে, তারপর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন অর্থাৎ অবতার। গিরিশবাবু শ্রীরামকৃষ্ণের অবতারত্ব সম্পর্কে বলতে আরম্ভ করেছেন। তো আগেও আমরা দেখেছি, আগের দিন যখন স্টার থিয়েটারে এসেছিলেন তখন কি উচ্চ বিশ্বাস এবং ভাবের জায়গা থেকে গিরিশবাবু কথা বলেছেন, এবং এখন তিনি শ্রীরামকৃষ্ণকে অবতার বলতে আরম্ভ করেছেন মানুষজনের মধ্যে। তো সেইখানে মাস্টারমশাইকে বলছেন, ওই নাটক চলছে, আর আস্তে আস্তে ঠাকুর মাস্টারমশাইয়ের সঙ্গে এইসব কথা বলছেন। কি বলছেন? মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা গিরিশ ঘোষ যা বলছে তা কি সত্য? মাস্টার, আজ্ঞা ঠিক কথা, না হলে সবার মনে লাগছে কেন? শ্রীরামকৃষ্ণ, দেখো এখন একটি অবস্থা আসছে, আগের অবস্থা উল্টে গেছে, ধাতুর দ্রব্য ছুঁতে পারছি না। মাস্টার অবাক হইয়া শুনিতেছেন। এই শ্রীরামকৃষ্ণ বললেন যে এখন একটা অবস্থা আসছে, এরকম ভাবে মাঝে মাঝে তিনি বলতেন। যে অন্যত্র বলেছেন যে মা যেরকম অবস্থা দিচ্ছেন, যে অবস্থায় রাখছেন, এইভাবে বলেছেন। এখানে বলছেন যে দেখো এখন একটি অবস্থা
আসছে, আগেকার অবস্থা উল্টে গেছে, ধাতুর দ্রব্য ছুঁতে পারছি না। এই যে ধাতুর দ্রব্য ছুঁতে না পারা, এটা সাধন অবস্থায় প্রথম দিকে তার ছিল। নরেন্দ্রনাথ তো এসে দেখেছেন, নিজে পরীক্ষা করেছেন, আবার পরে একটুখানি ওইটাই হালকা হয়েছিল হয়তো। এখন আবার বলছেন ধাতুর দ্রব্য ছুঁতে পারছি না। মাস্টার অবাক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এই যে নূতন অবস্থা, এর একটি খুব গুহ্য মানে আছে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ধাতু স্পর্শ করিতে পারিতেছেন না। অবতার বুঝি মায়ার ঐশ্বর্য কিছুই ভোগ করেন না, তাই কি ঠাকুর এইসব কথা বলিতেছেন? মাস্টারমশাই ওটা ধরতে পারছেন যে কি জন্য এই প্রসঙ্গটা আসছে। মাস্টারমশাই বলছেন যে অবতার যখন আসেন পৃথিবীতে, তখন তিনি মায়ার ঐশ্বর্য কিছুই ভোগ করেন না। তাহলে পৃথিবীর মধ্যে রয়েছেন, পৃথিবীর বৈচিত্র্য, বিভিন্নতা, ভোগ, ঐশ্বর্যের মধ্যে রয়েছেন, কিন্তু তিনি ভোগ করেন না সেগুলিকে। এবং সেটাই তো তিনি দৃষ্টান্ত স্বরূপ স্থাপন করেন, অনুকরণীয় আদর্শ স্থাপন করেন। এইবার গিরিশবাবু যা বলে বেড়াচ্ছেন সেটা কি সত্য, এইটা যখন মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছেন, তার পরে পরেই ঠাকুর বলছেন যে এখন ধাতুর, আবার আমার অবস্থা বদলাচ্ছে, এখন ধাতুর দ্রব্য স্পর্শ করতে ধাতুর দ্রব্য ছুঁতে পারছি না। তো সেইখানেই মাস্টারমশাই এই ব্যাখ্যাটি আনলেন যে শ্রীরামকৃষ্ণের এই অবতারত্বের জন্যই এই লক্ষণ আসছে ঘুরে ফিরে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা আমার অবস্থা কিছু বদলাচ্ছে দেখছো? বললেন, আচ্ছা আমার অবস্থা কিছু বদলাচ্ছে দেখছো? মাস্টার, আজ্ঞা কই? শ্রীরামকৃষ্ণ, কার্যে। মাস্টার, এখন কাজ বাড়ছে, যত লোক জানতে পারছে। শ্রীরামকৃষ্ণ, দেখছো আগে যা বলতুম এখন ফলছে। ওই যে লোকজন জানতে পারছেন বলে শ্রীরামকৃষ্ণের কাজ বাড়ছে। কাজ বাড়ছে মানে মানুষজনের সঙ্গে ঈশ্বরীয় কথা বলা, ভক্তদের বাড়িতে যাওয়া, শ্রীরামকৃষ্ণ বলতেন ভক্ত সঙ্গ। তো এইরকম কাজ। তো শ্রীরামকৃষ্ণ নিজের সম্পর্কে মাস্টারমশাইকে নিশ্চয়ই এইভাবে বলেছেন যে ক্রমশ এই কাজ বাড়বে। তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কিয়ৎকাল চুপ করিয়া থাকিয়া হঠাৎ বলছেন, আচ্ছা পল্টুর ভালো ধ্যান হয় না কেন? পল্টু শ্রীরামকৃষ্ণের বালক ভক্ত, তার অতীব শুভ সংস্কার, শুদ্ধ সংস্কার। শ্রীরামকৃষ্ণ হঠাৎ করে তার কথা বলছেন যে আচ্ছা পল্টুর ভালো ধ্যান হয় না কেন? প্রসঙ্গটা এই পর্যন্তই, কিন্তু কি অপূর্ব আমরা বুঝতে পারি যে ওখানে নাটক হচ্ছে, বিবাহ বিভ্রাট, আর এখানে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের সঙ্গে যে কথা বলছেন সে তো অন্যরকম। সে তো অন্যরকম কথাবার্তা হচ্ছে। অবতার এর প্রসঙ্গ হলো, অবতার তত্ত্ব। এখন আবার বলছেন পল্টুর ভালো ধ্যান হয় না কেন? শ্রীরামকৃষ্ণের মনটা তার মানে ওই বালক ভক্তদের প্রতি রয়েছে, আর ওদিকে নাটক চলছে, কিন্তু এইদিকে নিয়ে এরকম বলছেন। সেখান থেকে আমাদের আরও বিশেষভাবে মনে হয় যে গিরিশবাবুর হয়তো খুব বেশি অনুরোধে শ্রীরামকৃষ্ণ ওই রকমভাবে এই নাটকটি দেখতে এসেছেন, কিন্তু মাস্টারমশাইয়ের সঙ্গে একেবারে ভিন্ন প্রসঙ্গ সব হচ্ছে, কত আনন্দের। তারপরে লিখছেন মাস্টারমশাই, এইবার ঠাকুরের দক্ষিণেশ্বর যাইবার উদ্যোগ হইতেছে। ঠাকুর কোনো ভক্তের কাছে গিরিশের সম্বন্ধে বলেছিলেন, রসুন গোলা বাটি হাজার ধো, রসুনের গন্ধ কি একেবারে যায়? গিরিশও তাই মনে মনে অভিমান করিয়াছেন। যাইবার সময় গিরিশ ঠাকুরকে কিছু নিবেদন করিতেছেন। আমরা দেখেছি আগে নরেন্দ্রনাথের কাছে এরকম প্রসঙ্গ বলেছেন, এবং মাস্টারমশাই বলছেন কোনো ভক্তের কাছে এরকম বলেছিলেন। গিরিশবাবুর যে স্বভাব সেইটির সম্পর্কে, যে রসুন গোলা বাটি হাজার ধো, রসুনের গন্ধ কি একেবারে যায়। তা গিরিশবাবু সম্বন্ধে বলেছেন, গিরিশবাবু সেটা জেনেছেন। এবারে ঠাকুরের কাছে তিনি কিছু নিবেদন করছেন। মাস্টারমশাই লিখছেন, গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, রসুনের গন্ধ কি যাবে? শ্রীরামকৃষ্ণ, যাবে। গিরিশ, তবে বললেন যাবে? শ্রীরামকৃষ্ণ, অত আগুন জ্বললে গন্ধ ফন্ধ পালিয়ে যায়। রসুনের বাটি পুড়িয়ে নিলে আর গন্ধ থাকে না, নূতন হাঁড়ি হয়ে যায়। কিরকম সুন্দর যে রসুনের বাটি। তাহলে উনি বললেন কেন রসুনের বাটি? ওই অন্যদের
ত্যাগী সন্তানদের যখন তিনি কারোর সঙ্গ করার প্রসঙ্গ আসছে তখন খুব সাবধান করতেন। গিরিশবাবুর তখন যে অবস্থা, শ্রীরামকৃষ্ণ সাবধান করেছেন যে রসুনের বাটি, রসুন গোলা বাটি, ও গন্ধ যায় না। তাহলে সংসারের মধ্যে কত রকমের বিপরীত সংস্কার গিরিশবাবুর ছিল। কিন্তু গিরিশবাবু যখন বলছেন যে রসুনের গন্ধ কি যাবে, তার মানে ভবিষ্যতে একেবারেই কি যাবে না, রসুন গোলা বাটি গন্ধ যাবে না বোধহয়, সেই রকম জায়গা থেকে বলছেন রসুনের গন্ধ কি যাবে। শ্রীরামকৃষ্ণ বললেন যাবে। গিরিশ তবে বললেন যাবে। শ্রীরামকৃষ্ণ অত আগুন জ্বললে গন্ধ ফন্ধ পালিয়ে যায়। এই যে অত আগুন জ্বললে, তার মানে গিরিশবাবুর যে বিশ্বাস, যে ভক্তি, যে সমর্পণ, শ্রীরামকৃষ্ণকে নিয়ে তার যে অপরিসীম আনন্দ, সেই আগুন, গিরিশবাবুর বিশ্বাসের যে আগুন, সেটি সমস্ত অশুভ সংস্কারকে দগ্ধ করে দেবে। শ্রীরামকৃষ্ণ বলছেন কি সুন্দর, ওই রসুনের গন্ধের প্রসঙ্গ এসছে তো সেইখানে বললেন, ওইটার সঙ্গে মিলিয়ে কি অপূর্ব অনুপ্রেরণাদায়ী কথা এবং কি শক্তিশালী ভঙ্গিতে পরিবেশিত। অত আগুন জ্বললে গন্ধ ফন্ধ পালিয়ে যায়। রসুনের বাটি পুড়িয়ে নিলে আর গন্ধ থাকে না, নূতন হাঁড়ি হয়ে যায়। এই যে বলছেন যে রসুনের বাটি যদি পুড়িয়ে নেওয়া যায় তখন তাতে সবই হবে, নূতন হাঁড়ি হয়ে যায়। কিন্তু এই যে গিরিশবাবুর এরকম একটা সংশয়, আরে সংশয়ের কি আছে, ওরকম বিষণ্ণ মুখ করে বলছো কেন? এইটা শ্রীরামকৃষ্ণের ভাব। হি ইজ এভার পজিটিভ। সব সময় তিনি ইতিবাচক। সব সময় যেটা ঘটবে, যেটা ঘটতে পারে, যে সম্ভাবনা আছে, সেটির প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ ঘুরে ফিরে বলেন। তাই গিরিশবাবু যখন এটা বলেছেন, শ্রীরামকৃষ্ণ তার উত্তর দিয়েছেন। তারপর বলছেন বেশ ভালো মতো গিরিশবাবুকে, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ বলে চলেছেন, যে বলে আমার হবে না তার হয় না, মুক্ত অভিমানী মুক্তই হয়, আর বদ্ধ অভিমানী বদ্ধই হয়। এই যে মুক্ত অভিমানী মুক্তই হয়, এই কথাগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। যে জোর করে বলে আমি মুক্ত হয়েছি, সে মুক্তই হয়। যে রাত দিন আমি বদ্ধ বলে, সে বদ্ধই হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ ওই জায়গাটাতে আনছেন, খুব ইতিবাচক একটা ধাক্কা দিচ্ছেন। ধাক্কা দিলে লোকে পড়ে যায়, কিন্তু এখানে হচ্ছে উদ্দেশ্যের অভিমুখে এগিয়ে যাওয়ার জন্যে। তাই বললেন যে বলে আমার হবে না তার হয় না, বকুনি দিচ্ছেন, কিন্তু সেটা আবারও ওই তাকে উদ্বোধিত করবার জন্যে। মুক্ত অভিমানী মুক্তই হয়। মুক্ত অভিমানী মানে অভিমান মানে যার সংস্কার যে আমি মুক্ত, সেইটা শ্রীরামকৃষ্ণ, এটা তার ঘুরে ফিরে তার উপদেশের মধ্যে আছে। তিনি বলেছেন যে আমি মার নাম করেছি, আমার আবার পাপ কি। আরো দৃষ্টান্ত দিয়েছেন যে কৃষ্ণ কিশোর জল তুলতে গিয়েছিল, একজন বললে যে আমি চণ্ডাল, বললে তুই চণ্ডাল কি, তুই বল শিব। শিব বললে তার হাত থেকে জল নেওয়া যাবে, এই বিশ্বাস। আর নিজে বলছেন যে আমি মার নাম করেছি, এরকম ভাবে বলতে হয় যে তাহলে আমার আবার পাপ কি, আমি যেখানে মার নাম করেছি। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। শ্রীরামকৃষ্ণ বলছেন মুক্ত অভিমানী মুক্তই হয়, আর বদ্ধ অভিমানী বদ্ধই হয়। যে জোর করে বলে আমি মুক্ত হয়েছি, সে মুক্তই হয়। যে রাত দিন আমি বদ্ধ বলে, সে বদ্ধই হয়ে যায়। তার মানে গিরিশবাবুকে এটা বলছেন যে এইরকম ভাবে নেতিবাচক চিন্তার মধ্যে থাকবে না, এরকম ভাবে অবসন্ন হবে না, হতাশ হবে না, ভাববে যে আমি মুক্ত এবং আমাকে মুক্ত হতেই হবে, আমার ভেতরের স্বভাব মুক্ত, সেটি আমার সমস্ত সত্তাতে পরিব্যাপ্ত হয়ে যাবেই যাবে। এইটা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, গিরিশবাবুর পরবর্তী জীবন তার সাক্ষী, যে তিনি কিভাবে পরিবর্তিত হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশবাবুকে এইভাবে গড়ে তুলছেন, তার মধ্যেকার যে পুরাতন সংস্কার, সেইগুলোকে ঘা দিচ্ছেন না এমনভাবে যে মানুষটার ভেতরের সত্তা আহত হয়ে যাবে, অপদস্থ হয়ে যাবে, কিন্তু ভালোবাসছেন, ঈশ্বরীয় প্রসঙ্গের বীজ বপন করছেন, আর যেখানে যেখানে দেখছেন নেতিবাচক ভাব, হতাশার ভাব, সেগুলোকে যেন এক ফুঁয়ে উড়িয়ে দিচ্ছেন। এইসব করছেন শ্রীরামকৃষ্ণ, নতুন গিরিশকে তিনি নির্মাণ করছেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 747 পৃষ্ঠায়, যেখানে
25শে ফেব্রুয়ারি 1885-তে শ্রীরামকৃষ্ণের ওই স্টার রঙ্গালয়ে গিয়ে নাটক দর্শনের যে পর্বটি ছিল সেটি সমাপ্ত হচ্ছে। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা আবারও মিলিত হব এই অনুষ্ঠানে আগামীকাল এই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে। এই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল, যেখানে সপ্তাহের প্রত্যেক দিনই সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি, শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় সন্ধে 6টা। আর আজকে শেষ করতে করতে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যখন গিরিশবাবুকে আশ্বাস দিচ্ছিলেন, তখন তারই মধ্যে তিনি বললেন যে রসুনের বাটি পুড়িয়ে নিলে আর গন্ধ থাকে না, নূতন হাঁড়ি হয়ে যায়। এই যে নূতন হাঁড়ি, যে সেই হাঁড়ি ব্যবহার করা যাবে, এই নূতন হাঁড়ি কথাটি খুব চমৎকার। আমাদের শাস্ত্রে ওই হাঁড়ি এবং ঘট এইসব দিয়ে নানান উদাহরণ দেওয়া হয়েছে। অদ্বৈত জ্ঞানের দিক থেকে খুব সুপরিচিত দৃষ্টান্ত আছে। শ্রীরামকৃষ্ণ এই যখন হাঁড়ির কথা বলছেন, তখন কিন্তু উনি নতুন এক রকমভাবে প্রসঙ্গ নিয়ে আসছেন, এত আনন্দে যাতে আর লোকে মুখ হাঁড়ি করে থাকবে না। তিনি বলছেন কি যে ওই আগুন জ্বললে কি হবে, যে যদি রসুনের গন্ধ থাকেও তাহলেও কি হবে, সেই সমস্ত গন্ধফন্ধ পালিয়ে যায়। অত আগুন জ্বললে গন্ধফন্ধ পালিয়ে যায়। গন্ধফন্ধ যখন বলছেন তখন বোঝাই যাচ্ছে খুব আধুনিক বাকভঙ্গি তিনি ব্যবহার করছেন। রয়েছি আমরা 1885 সালের প্রসঙ্গে, কিন্তু দেখছি যে এ তো একেবারে আধুনিক কালের কথা। একজন অবতার পুরুষ তিনি এই ভঙ্গি ব্যবহার করছেন কথার মধ্যে, যে অত আগুন জ্বললে গন্ধফন্ধ পালিয়ে যায়। এটি বলে মনের কাছাকাছি আসছেন, ভরসা দিচ্ছেন ইন নো আনসার্টেন টার্মস। এবং সেই ভরসাটি কি, যে রসুনের বাটি পুড়িয়ে নিলে আর গন্ধ থাকে না, নূতন হাঁড়ি হয়ে যায়। নূতন হাঁড়ি মানে নবজন্ম। নবজন্ম মানে আবার এই দেহত্যাগ, তারপর সেইভাবে নয়, এই জন্মেই নবজন্ম। যখন এই ভক্তি বিশ্বাসের ভাব থাকবে, সেটা অগ্নির মতো লেলিহান শিখায় উদ্দীপ্ত হয়ে উঠবে, কাউকে আহত করবে না, কোনো আশঙ্কা নেই। কিন্তু যেটি হবে আনন্দের সঙ্গে, সেটি হচ্ছে নিজের যে রসুন গোলা বাটি সেটি শুদ্ধ হয়ে যাবে এবং গন্ধফন্ধ পালিয়ে যাবে, নূতন হাঁড়ি হয়ে যাবে। আমাদের শাস্ত্রে জীবন মুক্তের কথা বলা আছে, নানান রকম তার পদ্ধতি বলা আছে, লক্ষণ বলা আছে। আর এখানে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন নূতন হাঁড়ি হয়ে যায়, তখন বোঝা যাচ্ছে যে তিনি এই নর জীবনে, এই মানব জীবনে, এই ইহলীলায় নতুন মানব, দেব মানব তৈরি হয়ে ওঠার অপূর্ব কাহিনী, অপূর্ব সত্য, অপূর্ব স্বপ্ন এবং অপূর্ব সম্ভাবনার কথা বলছেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।